নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, আর আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 55 নম্বর এপিসোড। আর এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম উজ্জ্বল, এবং তিনি তার বাড়ি বিশেষ কারণবশত উল্লেখ করেননি। আমি তাই তার বাড়ির ঠিকানা বলছি না। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি যে আমি যদি এই অডিও রেকর্ডিং স্টোরির মধ্যে কোনো ভুল কথা বলে থাকি, তাহলে আপনারা আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এবং আমার এই অডিও স্টোরি রেকর্ডিংটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ আমি কোনো মাইক্রো বা দামি কোনো জিনিস দিয়ে আমি অডিও রেকর্ডিং করি না। আমি আমার একটা ফোন দিয়ে অডিও রেকর্ডিং করি, এবং আপনাদেরকে আমি একটা ভালো অডিও রেকর্ডিং উপহার দেওয়ার চেষ্টা করি। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। তো ঘটনাটি ঘটেছিল রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে। আমি রাজমিস্ত্রি কাজ করতে যাই ওই আমাদের গ্রাম থেকে আর কি, একটা পাশের গ্রামে। এবার সেখানে আমরা দুজনেই কাজ করতে গেছিলাম। কাজ চলছিল তোমার প্লাস্টার, মানে বাড়ি প্লাস্টার হচ্ছে আর কি, বাড়ির ভিতরে আর কি রুম প্লাস্টার হচ্ছে। তো আমরা দুজনে সেদিনকে কাজে যাই, দিয়ে এবার জামা কাপড় চেঞ্জ করে আমরা এবার কাজে লেগে যাই ওই 9টা-10টার মধ্যে। দিয়ে মিস্ত্রি আমাকে বলে যে তুই এত কড়াই বাড়ি ফেল, দিয়ে মশলাটা রেডি কর, তাই বলে আমাকে। তো আমি মিস্ত্রির কথা মতো মশলাটা ফেলে রেডি করে রেখে দিই। দিয়ে আমরা এবার দুজনে কাজ করতে লাগি। দিয়ে কাজ করতে করতে মোটামুটি ওই 12টা কি 12:30 হবে। আমার টয়লেট পায় আর কি। এবার ওই গ্রামটাতেই একটা জঙ্গল ছিল আর কি, মানে আমি যেখানে কাজে গেছিলাম যে গ্রামটাতে, সেই গ্রামটাতে লাস্ট মাথায় একটাই বাড়ি ছিল। এবার 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু একটা জঙ্গল আছে আর কি। তো আমি ওখানে যাই টয়লেট করার জন্য, এবং আমি সেখানে টয়লেট করে আমি এবার একটা বিড়ি ধরাই, দিয়ে ধূমপান করছি। ধূমপান করতে করতে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আমি তখন মনে মনে বলছি যে এই দুপুরে আবার কার বাচ্চা এই জঙ্গলে কান্না করছে। তখন কিন্তু প্রচন্ড গরম পড়েছিল, কিন্তু গ্রীষ্মকাল, তখন প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। দিয়ে আমি এদিক ওদিক তাকাই, তো কাউকেই দেখতে পাই না। দিয়ে এবার আওয়াজটা যেদিক থেকে আসে আমি ঠিক সেই দিকটাকে ফলো করে হাঁটতে লাগি। একটু হেঁটে গিয়ে আমি দেখি একটা প্রায় 7 থেকে 8 বছরের বাচ্চা ছেলে একটা গাছের নিচে বসে কান্না করছে। আমি তার দিকে যখনই তাকাই, সেই বাচ্চাটা আমার দিকে তাকায়, এবং আমাকে দেখে কিন্তু সেই বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায়। আমি তখন মনে মনে বলি যে বাচ্চাটা আবার কি হলো, আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। আর এটা আবার কার বাচ্চা যে এই দুপুরবেলায় এই জঙ্গলে একাই ঘুরে বেড়াচ্ছে। তো বেশি চিন্তা ভাবনা না করে আমি আবার পালিয়ে আসি ওই জঙ্গল থেকে, দিয়ে আবার কাজে লেগে যাই। দিয়ে এবার আমরা সন্ধ্যেবেলায় কাজটা ছেড়ে চান টান করে আমরা বাড়ি চলে আসি। দিয়ে তারপরের দিন কিন্তু আবার সেই একইভাবে আমরা কাজে যাই। আমি কিন্তু ওই আগের দিনের কথাটা প্রায় কিন্তু আমি ভুলে গেছিলাম। তো আগের দিনের মতোই আমি কিন্তু আবার সেই দুপুর 12টা কি 12:30 হবে, ওই জঙ্গলে আমি আবার মানে টয়লেট করার জন্য আর কি যাই। তো আমার কানে কিন্তু আবার সেই বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসে। এবার কিন্তু আমি সরাসরি ওই বাচ্চাটার দিকেই, মানে ওই যেখানে আগের দিন ছিল সেখানে কিন্তু আমি যাই ধূমপান করতে করতে। তো দেখি আগের দিনের মতোই কিন্তু ওই বাচ্চাটা ওই গাছের নিচেই
বসে কান্না করছে এবং আমাকে দেখে সে পালিয়ে গেল। আমি কিন্তু আবারও মনে মনে বলছি, এই দুপুরবেলায় বাচ্চাটা এখানে একাই বসে বসে কান্না করে, কি ব্যাপার? এই বলে আমি আর অত শত পাত্তা দিই না, আমি কিন্তু আবার পালিয়ে আসি। এরকম করে কিন্তু মোটামুটি 3-4 দিন আমার সাথে এরকম হয় আর কি। একইভাবে ওই বাচ্চাটা একই সময়ে কান্না করছে। এবার আমি ওই জিনিসটাকে একটু লক্ষ্য করে দেখি যে একই সময়ে একই জায়গায় একটা বাচ্চা প্রতিদিন আমার সাথে দেখা হয়। এবার 3-4 দিন পর আমি এবার মনে মনে ঠিক করি যে এবার আমি বাচ্চাটাকে লক্ষ্য করব যে বাচ্চাটা কোথায় যায়। তো একদিন ঠিক 12টা 12:30 মধ্যে আমি টয়লেট করতে যাই, দিয়ে দেখি ওই বাচ্চাটা সে একইভাবে ওই একই গাছের নিচে কান্না করছে। এবং আমি সেখানে যেতেই দেখি বাচ্চাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পালিয়ে যাচ্ছে। আমি এবার তার পিছু পিছু হাঁটতে হাঁটতে যাই। বাচ্চাটা দেখি বেশ গভীর জঙ্গলে চলে যাচ্ছে আর কি। আমি তার পিছু পিছু হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেতে যেতে বাচ্চাটাকে কোথায় যেন মিলিয়ে যাই। আমি তাকে না দেখতে পেয়ে এবার বলছি যে বাচ্চাটা আবার কোথায় পালিয়ে গেল রে? এই বাচ্চাটা তো এক্ষুনি আমার চোখের সামনে ছিল, কোন দিকে যে পালিয়ে গেল কে জানে। এবার আমি ওই বলে কিন্তু পিছন ফিরে যখনই পালাতে আসবো ঠিক তখনই আমার চোখে পড়লো একটা গাছের উপরে একটা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি এক মুহূর্তের জন্য সেখানে থমকে দাঁড়িয়ে পড়ি। আমি দেখি ওই বাচ্চাটাই কান্না করতে করতে চলে আসে এবং মা মা করে চিৎকার করে কান্না করছে। উপর দিকে তাকিয়ে ওই মহিলাটার দিকে তাকিয়ে কান্না করছে বাচ্চাটা। আমি তখন বুঝতে পারি যে ওই বাচ্চাটার মা হয়তো ওই মহিলাটাই। এবার আমি চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমি দেখি ওই মহিলাটার গলা পর্যন্ত বডিটা ছিঁড়ে মাটিতে ধপ করে পড়ে যায় এবং তার মাথাটা ওই গাছের ডালে শূন্য বাতাসে যেন ভাসছে, দড়ির সাথে ঝুলছে। আমি সেটা দেখে তো সেখানে থরথর করে কাঁপছি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। কিছুক্ষণ পর আমি দেখি ওই মাথাটা ধূপ করে মাটিতে পড়ে যায়। এরপর ওই বাচ্চা মেয়েটা ওই মহিলাটাকে জড়িয়ে ধরে মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকে। আমি সেটা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পর দেখি ওই মহিলাটার বডিটা কোথায় যেন মিলিয়ে যায়। ঠিক তখনই একটা সাদা কাপড় পরে একটা মহিলা ওই বাচ্চাটাকে বলছে, এই তো আমি, তুই এখানে চলে আয়। একটা গাছের নিচে দাঁড়িয়ে ওই বাচ্চা মেয়েটাকে ডাকছে ওই মহিলাটা এবং বাচ্চা মেয়েটা দৌড়ে ওই মহিলাটার কোলে উঠে পড়ে। এবং মহিলাটা ওই বাচ্চাটাকে মাইপোষ দিয়ে মানে দুধ খাওয়াচ্ছে আর কি। তো দুধ খাওয়াতে খাওয়াতে আমি দেখি ওই মাইপোষের ভিতরে মহিলাটা বিষ ভরে দেয় এবং ওই বাচ্চাটাকে পান করাতে থাকে। আমি যে কোনো কিছু করব সেটা দেখার পর আমি একবার পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি। মানে আমার
ওখান থেকে আমি আর কোথাও নড়ে পালাতেও পারছি না বা কোনো কিছু করতেও পারছি না। আমি দেখি ওই বাচ্চাটা খাওয়ার পর সেখানে সে মারা যায় এবং ওই মহিলাটা, সাদা কাপড় পরে ওই মহিলাটা বিড়ালের মতো দুই হাতে এবং পায়ে ভর দিয়ে গাছের উপর আস্তে আস্তে উঠছে। মহিলাটা যখন গাছের ডুগালে উঠে পড়ে এবং আমার দিকে যখন তাকাই, আমি সেটা দেখে সেখানে থরথর থরথর করে কাঁপছি। আমি তখনও কিন্তু সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি দেখি ওই মহিলাটা একটা দড়ি নিয়ে তার গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে যায়। এবং মহিলাটা ছটফট ছটফট করছে। ছটফট করতে করতে মহিলাটা যখন ঘুরে আমার দিকে তাকায়, আমি সেটা দেখে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। মেয়েটার চেহারাটা এরকম ছিল যে তার মুখটা একবারে সাদা ফ্যাক্সে হয়ে আছে এবং আঙুলগুলো যেন পচে গেছে, আর পা বলতে কোনো জিনিস ছিল না তার। এরপর আমার যখন জ্ঞান ফেরে, আমি দেখি আমার নিজের বাড়িতে শুয়ে আছি। জ্ঞান ফিরলে সবাই আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল তোর, আর ওই জঙ্গলে একাই তুই কি করতে গিয়েছিলিস? আমি তখনও কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারিনি ভয়ে, এবং আমি মোটামুটি 1 সপ্তাহ মতো জ্বরে পড়েছিলাম। অনেক ডাক্তার দেখাই, কিন্তু সেই জ্বর কিছুতেই ছাড়ে না। শেষমেশ আমি যখন থাকতে না পেরে আমি মা বাবাকে বলি যে আমার সাথে এই ঘটনা হয়েছিল। তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যাই এবং ওই তান্ত্রিক কিছু জল পড়া আর একটা তাবিজ আমার হাতে বেঁধে দেয়। 2 দিন পর সেই জ্বর আস্তে আস্তে নেমে যায় আমার শরীর থেকে। এরপর আমার যখন শরীর সুস্থ হয়ে যায়, আমি সেই গ্রামে আবার যাই। যাওয়ার পর আমি জিজ্ঞেস করি যে ওখানে কোনো কিছু আছে নাকি। তো আমি জিজ্ঞেস করার পর জানতে পারি, ওই গ্রামের লোককে জিজ্ঞেস করার পর জানতে পারি যে আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়িরই মানে মালিকের আগেকার পক্ষের স্ত্রী এবং তার বাচ্চা মেয়ে সেখানে আত্মহত্যা করে মারা গিয়েছিল। মানে তার স্ত্রী ওই বাচ্চাটাকে বিষ খাইয়ে এবং নিজে গলায় দড়ি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। ওখানে নাকি তার স্ত্রী এবং ওই বাচ্চা মেয়েটাকে এই গ্রামের লোক, প্রায় কিছু লোক দেখেছেন এবং সেদিকে তারা আর কেউ যান না। তো এই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, আমি খুশি হব। তো কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের গল্প শোনার জন্য। তো আবারও আরেকবার মনে করিয়ে দিই যে আমি যদি এই অডিও স্টোরির মধ্যে কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে আপনারা আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার এই অডিও রেকর্ডিং স্টোরি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আশা করছি আপনাদেরকে যে এই অডিও রেকর্ডিং স্টোরি
আপনাদের ভালো লেগেছে। আর আপনাদেরকে তো আমি বলেছি যে আমি কোনো মাইক্রো বা কোনো দামি জিনিসে অডিও রেকর্ডিং করি না, কারণ আমার কাছে সেরকম কোনো বাজেট নেই। সেই কারণে আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে অডিও রেকর্ডিং স্টোরি শোনাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।